আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যা পদার্থবিজ্ঞানের জলবিদ্যুৎ অধ্যায়ের যে এর গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব। তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা বর্তনী। এই বর্তনীর মধ্যে আমরা দেখতে পেলাম যে এখানে চারটি রোধ আছে, 1 2 3 4, চারটি রোধ আছে। ওরা নির্দিষ্ট করে দিয়ে দিছে এবং কোষের পরিমাণ ছিল 12 ভোল্ট। তার সাথে একটা চাবি আছে। এখানে প্রশ্নটা ছিল যে আর টু রোধের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষমতা নির্ণয় করো। যে আর2 রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ ক্ষমতা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলতেছে। আর পরবর্তী প্রশ্নটি ছিল, উদ্দীপকে উল্লেখিত রোধগুলোকে বাসা বাড়িতে ব্যবহৃত তড়িৎ যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত বর্তনীর নকশা প্রণয়ন করে উক্ত বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অর্থাৎ যে আমরা বাসা বাড়িতে যে তড়িৎ প্রবাহ ব্যবহার করি, এই সার্কিটটি কেমন হওয়া উচিত এবং একটা সার্কিটের জন্য আমাদের কি ফিউজ ব্যবহার করতে হবে কি হবে না সে সম্পর্কে আমাদেরকে এখানে প্রয়োজনীয়তা লিখতে হচ্ছে। অর্থাৎ ফিউজের ব্যবহার সম্পর্কে আমাকে লিখতে হবে। যে প্রিয় ছাত্রছাত্রীরা, আর বেশ কয়েকটি তোমরা টপিক যদি ভালোভাবে এই অঙ্কগুলো করতে পারো, ইনশাল্লাহ তোমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। যে আগামী ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভূমির মধ্যে দিয়ে যদি তার সংযুক্ত করা, সেক্ষেত্রে কি হবে কি হবে না। আজকে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু বুঝতে পারলে আশা করি তোমরা খুবই সহজভাবে করতে পারবে। চলো আমরা শুরু করি। আরোধের মধ্য দিয়ে তড়িৎ ক্ষমতা নির্ণয় করো। তাহলে আরোধের মধ্যে তড়িৎ ক্ষমতা কিভাবে নির্ণয় করব? আগে আমাদেরকে চিনতে হবে যে যেহেতু বিদ্যুৎ এদিক দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাহলে এই দুইটা আছে শ্রেণী এবং এই দুইটা আছে কি সমান্তরাল, কারণ তিনটা প্রান্ত যুক্ত হলে সেটা হবে সমান্তরাল। তাহলে এইটা আমরা আগে করে নিই, সমান্তরাল বর্তনীটা করে নিই। যে এখানে আছে তাহলে এখানে R3 ও R4 সমান্তরাল বর্তনী। তাহলে আমরা জানি সূত্রটা R1/RP, তাহলে R3 প্লাস 1/R4। তাহলে 1/R3 মান হচ্ছে 4 ওহম, এটাও 4 ওহম। অর্থাৎ লসগু করলে 4, 1 প্লাস 1, 2/4। তাহলে ব্যস্তানুপাত করলে আমাদের দাঁড়াবে 4/2। তাহলে আরপি দাঁড়াচ্ছে আমাদের 2 ওহম। কত ওহম দাঁড়াচ্ছে? 2 ওহম। মানে অর্থাৎ এই সার্কিটের তুল্যরোধ দাঁড়াচ্ছে 2 ওহম। তাহলে এখন পুরা সার্কিটের তুল্যরোধ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এই দুইটা মিলে একটা সার্কিটে পরিণত হয়েছে, সেজন্য এইটা তুল্যরোধ। এই দুইটা রোধের মোট তুল্যরোধ, সার্কিটটার মোট তুল্যরোধ দাঁড়াচ্ছে 2 ওহম। তাহলে পুরা সার্কিটটার তুল্যরোধ কত দাঁড়াবে? অর্থাৎ R1 ও R1, R2 ও RP এর তুল্যরোধ রোধ RS, R1, R2, RP। এটা 4, 6 যোগ 2 পেলাম, 12 ওহম। টোটাল দাঁড়াচ্ছে আমাদের 12 ওহম। অর্থাৎ এই সার্কিটের সবটাই তুল্যরোধ, সমষ্টির তুল্যরোধ দাঁড়াচ্ছে আমাদের 12 ওহম। এটা 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 যোগ করে দাঁড়াচ্ছে 12 ওহম। তাহলে তড়িৎ প্রবাহ বের করে নিই প্রিয় ছাত্রছাত্রীরা।
তড়িৎ প্রবাহ আই ভি ডিভাইডেড আর এস। এখানে তো ভি হবে না, এখানে ই দেবো, ই কোষ যেহেতু ই আছে 12 ভোল্ট আর এটা আছে 12 ভোল্ট। তাহলে পেয়ে গেলাম আমরা 12 ওহম 1 এম্পিয়ার। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কত এম্পিয়ার? 1 এম্পিয়ার। তাহলে অর্থাৎ এখানে কারেন্ট 1 এম্পিয়ার ঢুকতেছে, এখানেও কারেন্ট 1 এম্পিয়ার ঢুকতেছে, এখানেও কারেন্ট 1 এম্পিয়ার ঢুকতেছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল R2 রোধের মধ্য দিয়ে তড়িৎ ক্ষমতা নির্ণয় করো। অতএব R2 রোধের তড়িৎ ক্ষমতা, তাহলে সবটার তুল্য রোধ কত ছিল? আমরা তো জানি P সমান I স্কয়ার R2, তাহলে P2। I এর মান 1 স্কয়ার, R2 মান দাঁড়াচ্ছে কত? 6। তাহলে হচ্ছে 1 গুণন 6 সমান কি? 6 এম্পিয়ার, 6 ওয়াট, সরি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এখানে দাঁড়াচ্ছে কত ওয়াট? 6 ওয়াট। অর্থাৎ তড়িৎ ক্ষমতা দাঁড়াচ্ছে আমাদের 6 ওয়াট। দ্বিতীয় প্রশ্ন, যে উদ্দীপকে উল্লিখিত রোধগুলো বাসাবাড়িতে ব্যবহৃত উপযোগী কিনা তা বিশ্লেষণ করতে বলেছে। প্রিয় ছাত্রছাত্রীরা, যে বাসাবাড়ির কথা ব্যবহার করা হলে অবশ্যই সেটা সমান্তরাল বর্তনীর সার্কিটে হবে। বাসাবাড়ি ব্যবহার করা কথা বললে অবশ্যই সেটা কি সমান্তরাল বর্তনীর সার্কিটে পরিণত করতে হবে। কারণ বাসাবাড়িতে শুধুমাত্র একটা লাইন দিয়ে সব লাইন একসাথে চলে না, যেহেতু আমরা আলাদা আলাদা ব্যবহার করি, টিভি এবং ফ্যান, লাইটের সুইচগুলো আলাদা আলাদা ব্যবহার করি, এই জন্য এটাকে অবশ্যই সমান্তরাল বর্তনীতে নকশায় পরিণত করতে হবে, কোনো মতে শ্রেণী বর্তনীতে করা যাবে না। তাই আমরা ফিউজগুলা কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে জানি। 1 নম্বর, R1 এর তড়িৎ প্রবাহ বের করি। তাহলে R1 এর তড়িৎ প্রবাহ সূত্র দাঁড়াচ্ছে আমরা RS ডিভাইডেড R1 গুণন মোট তড়িৎ প্রবাহ। তাহলে RS এর পরিমাণ টোটাল হচ্ছে 12, R1 হচ্ছে 4 গুণন মোট তড়িৎ প্রবাহ হচ্ছে 1। তাহলে সে দাঁড়াচ্ছে 3 4 12। তাহলে I1 এর মধ্যে 3 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। কত ছাত্রছাত্রীরা? 3 এম্পিয়ার। এবং R2 এর তড়িৎ, তাহলে এখানে দাঁড়াচ্ছে I2, তাহলে RS যেহেতু একই বর্তনী এবং R1 গুণন I, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? টোটাল দাঁড়াচ্ছে 12 R2 ডিভাইডেড, তাহলে এখানে হচ্ছে 6 গুণন I1 এর হচ্ছে 1 2 এম্পিয়ার। তাহলে I2 এর পরিমাণ কি দাঁড়াচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা? 2 এম্পিয়ার। তাহলে R3 তড়িৎ প্রবাহ আরপি, যেহেতু I3 এটা কি এর তুল্য রোধ, এর তুল্যতা আমরা বের করব। এর তুল্য দাঁড়াচ্ছে আমাদের আরপি 2, R3 গুণন I। তুল্য রোধ পাইছে 2 ওহম, আর দাঁড়াচ্ছে কত? R3 4 গুণন 1, ভাগ করলে প্রিয় ছাত্রছাত্রীরা 2 গুণন 1 0.5 এম্পিয়ার। কত দাঁড়াচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা? 0.5 এম্পিয়ার। তাহলে R4 এর মধ্যে তড়িৎ প্রবাহ I4 RP ডিভাইডেড
আর4 গুণন 1, তাহলে আর4 হচ্ছে কি 2 4 1, এটাও 0.5 এম্পিয়ার। তাহলে আমার প্রত্যেকটার মধ্যে এই সমান্তরাল বর্তনীর মধ্যে 0.5 এবং যে R1 R2 রোধের মধ্যে একটু তারতম্য, তড়িৎ প্রবাহ তারতম্য সৃষ্টি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি, যেহেতু আমাদের বর্তনীর নকশা একই, সমান্তরাল বর্তনী, তাই আমরা সমান্তরাল বর্তনী তৈরি করি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অলরেডি পেয়ে গেলাম ফিউজ। ফিউজ ফিউজ যদি এটা আমরা R1 ধরি, এটা যদি R2 ধরি, এটা R3, R4, এই যে প্রিয় ছাত্রছাত্রীরা, বাসাবাড়ির আমরা অলরেডি একটা সার্কিট নকশা এঁকে গেলাম, যে ফিউজ, চাবি এবং রোধ। ফিউজ, চাবি, রোধ। ফিউজ, চাবি, রোধ। যেহেতু এটা সমান্তরাল বর্তনী, সেজন্য সমান্তরাল বর্তনী আছে। ব্যাটারি এবং ভোল্ট এবং চাবি এবং রোধ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারছো। এটা আঁকার পর আমাদের কিছু বর্ণনা দিতে হবে, যেহেতু ফিউজ সম্পর্কে বর্ণনা দিতে হবে। আমরা কিভাবে লিখতে পারি? যেহেতু R1 এর ফিউজ হবে কত পরিমাণ? R1 পেয়েছি প্রিয় ছাত্রছাত্রীরা 3 এম্পিয়ার, R2 পাইছি 2 এম্পিয়ার, আর এগুলো পাইছি 0.5 এম্পিয়ার। 0.5 এম্পিয়ার। 5 এম্পিয়ার। সেজন্য যে R1 এর ফিউজ হবে 3 এম্পিয়ার, R2 হবে 2 এম্পিয়ার, আর এগুলো পাইছি 0.5 এম্পিয়ার। 0.5 এর ফিউজ হবে 3 এম্পিয়ার। 3 এম্পিয়ার কত? 5 এম্পিয়ার। সেজন্য যে
3 এম্পিয়ার এবং R2 এর ফিউজ হবে 2 এম্পিয়ার। এছাড়াও R3 ও R4 এর ফিউজ হবে 0.5 এম্পিয়ার। তাই বাড়িতে বর্তনী সব সময় সমান্তরাল বর্তনীতে আঁকতে হবে। তাই বর্তনী নিরাপদ জন্য ফিউজ ব্যবহার করা হয়। আমরা জানি নিম্ন গলনাঙ্কের কোনো ধাতব বা তার ফিউজ ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা যায়। ফিউজের মাধ্যমে আমরা সহজেই কোনো বাসাবাড়ির তড়িৎ প্রবাহ নিশ্চিত করতে পারবো। কেননা যে এই ফিউজের ফলে যদি কোনো রকম এখানে তড়িৎ প্রবাহ বাধা বিঘ্ন সৃষ্টি হয়, সেক্ষেত্রে ফিউজটা কেটে যায় এবং দুর্ঘটনা থেকে কি রক্ষা পাওয়া যাবে। আমরা লিখতে পারবো বিদ্যুৎ প্রবাহ মাত্রা নির্দিষ্ট সীমার উপর হলেই ফিউজ তারে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপে সেই তাপ এসে গেলে সেই তাপে গলে গেলে লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে তড়িৎ প্রবাহ
বন্ধ হয়, তাই কোনো রকম দুর্ঘটনা ঘটে না। তাই ফিউজ ব্যবহার করা নিরাপদ। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ফিউজের সম্পর্কে কোনো বর্ণনা বলে, তোমরা অবশ্যই তড়িৎ প্রবাহটা বের করে তারপর এতটুকুই লিখলেই তোমাদের নাম্বার দিয়ে দিবে। এবং ইনশাল্লাহ চিত্রটা অবশ্যই নকশাটা আঁকতে হবে। নকশা না আঁকলে কোনো মতেই মার্ক দিবে না। এবং তড়িৎ প্রবাহ দিলে আরো বেশি সুবিধা হবে। তোমরা সুন্দরভাবে তড়িৎ প্রবাহ নকশা করে একটু বর্ণনা দিলে সেটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।